সালটা ছিল ১৯৪৭। একটা বিশাল সাম্রাজ্যের পতন হচ্ছে আর জন্ম নিচ্ছে দুটো নতুন দেশ। কিন্তু এই যে স্বাধীনতার গল্প, এর গভীরে কিন্তু লুকিয়ে আছে এক সাংঘাতিক ভাঙনের কাহিনী। আর সেই ভাঙনের ক্ষতটা সবচেয়ে বেশি লেগেছিল বাংলার বুকে। আজকে আমরা ঠিক সেই ইতিহাসের পাতাগুলোই উল্টে দেখব কিভাবে ম্যাপের ওপর টানা একটা দাগ শুধু একটা দেশকে ভাগ করেনি, বরং লক্ষ লক্ষ মানুষের জীবন আর জীবিকাকেও একেবারে চিরে দুটুকরো করে দিয়েছিল। ভাবুন তো একবার, ম্যাপের ওপর টানা একটা লাইন, শুধুমাত্র একটা লাইন, কিভাবে একটা গোটা শিল্পকে আক্ষরিক অর্থে পঙ্গু করে দিতে পারে, কিভাবে লক্ষ লক্ষ মানুষকে তাদের নিজের বাড়ি, নিজের জমি থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে। এই প্রশ্নটা কিন্তু শুধু ইতিহাসের না, এর সাথে জড়িয়ে আছে অর্থনীতি, সমাজ আর সবথেকে বড় কথা মানবতা। চলুন এই জটিল প্রশ্নটারই গভীরে ঢোকা যাক। তো এই গল্পটা বুঝতে হলে আমাদের প্রথমে একটু পিছিয়ে যেতে হবে। সেই সময়ের প্রেক্ষাপটটা বুঝতে হবে যখন ব্রিটিশ সাম্রাজ্য ভারত উপমহাদেশ ছেড়ে চলে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু মোটেই কোনো সাজানো গোছানো পরিপাটি বিদায় ছিল না, বরং পুরোটাই ছিল বেশ বিশৃঙ্খল। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশদের অবস্থা কিন্তু একদম কাহিল। অর্থনীতি ভেঙে পড়েছে, সাম্রাজ্য ধরে রাখার মতো ইচ্ছে বা শক্তি কোনোটাই আর তাদের ছিল না। তাই ভারতে শাসন চালিয়ে যাওয়াটা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ফলস্বরূপ ১৯৪৭ সালে যখন তারা বিদায় নিল, তখন রেখে গেল একটা বিভক্ত উপমহাদেশ, ভারত আর পাকিস্তান। এই ব্যাপারেই ঐতিহাসিক জয়া চ্যাটার্জির একটা কথা কিন্তু দারুণ। তিনি বলছেন, উপনিবেশবাদের অবসানটা কোনো সহজ সরল প্রক্রিয়া ছিল না, বরং এটা ছিল একটা এলোমেলো, অসম আর অসম্পূর্ণ একটা ব্যাপার। আর এই কথাটাই কিন্তু আসল সত্যি। দেশভাগ কোনো একটা দিনের ঘটনা ছিল না, এটা ছিল একটা প্রক্রিয়া যার ক্ষত আজও শুকায়নি। তো এই বড় প্রেক্ষাপটটা তো বোঝা গেল। এখন চলুন বিশেষভাবে বাংলার দিকে নজর ফেরানো যাক। ঠিক কিভাবে এই অখণ্ড অঞ্চলটার ওপর বিভাজনের সেই দাগটা টানা হয়েছিল। মজার ব্যাপার হলো, বাংলাকে ভাগ করার এই চিন্তাটা কিন্তু ৪৭-এ প্রথম আসেনি। এর একটা ড্রেস রিহার্সাল হয়ে গিয়েছিল অনেক আগেই। আমরা যদি ৪২ বছর পিছিয়ে যাই, মানে ১৯০৫ সালে, তখন লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার অজুহাতে প্রথমবার বঙ্গভঙ্গ করেছিলেন। যদিও তখন এতটাই প্রতিবাদ হয়েছিল, এত বড় গণ আন্দোলন হয়েছিল যে ব্রিটিশরা সেই সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়। কিন্তু একটা বিপজ্জনক উদাহরণ কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। এরপর এলো ১৯৪৭ সাল, আর এলেন স্যার সিরিল র্যাডক্লিফ। তার আঁকা সেই কুখ্যাত র্যাডক্লিফ লাইন। কাগজে কলমে উদ্দেশ্য ছিল হিন্দু সংখ্যাগুরু আর মুসলিম সংখ্যাগুরু এলাকাগুলোকে আলাদা করা। কিন্তু বাস্তবে কি হলো? বাস্তবে এই লাইনটা একটা গভীরভাবে জড়িয়ে থাকা ভূমি, অর্থনীতি আর হাজার বছরের সংস্কৃতিকে কোনোরকম বিবেচনা ছাড়াই নির্মমভাবে কেটে দুভাগ করে দিল। এই বিভাজনের অর্থনৈতিক পরিণতি যে কতটা বিধ্বংসী ছিল, তার সবথেকে বড় উদাহরণ হল বাংলার পাটশিল্প। আমাদের মনে রাখতে হবে, সেই সময় বাংলার পাট কিন্তু গোটা বিশ্বে রাজত্ব করত, আর দেশভাগের কোপটা এসে পড়ল ঠিক এই শিল্পের ওপরে। দেশভাগের পর একটা অদ্ভুত, প্রায় অবিশ্বাস্য পরিস্থিতি তৈরি হলো। দেখুন, নতুন যে বর্ডারটা টানা হলো, তাতে পাট চাষের প্রায় ৭৫% জমি, মানে কাঁচামালের সিংহভাগই চলে গেল পূর্ব পাকিস্তানে। আর আসল সমস্যাটা তৈরি হলো ঠিক এখানেই, কারণ কাঁচামাল তো গেল পাকিস্তানে, কিন্তু পাটকলগুলো, অবিভক্ত বাংলার ১০৬টা পাটকলের সবগুলোই রয়ে গেল ভারতে, মানে পশ্চিমবঙ্গে। ভাবুন একবার অবস্থাটা, একদিকে কাঁচামাল, অন্যদিকে কারখানা, আর মাঝখানে রাতারাতি তৈরি হয়ে গেল একটা আন্তর্জাতিক সীমান্ত। এর ফল যা হওয়ার ঠিক তাই হল, ভয়াবহ। ক্ষেত আর কারখানাকে এভাবে আলাদা করে দেওয়ায় একটা মারাত্মক অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হল। দাম এমনভাবে বাড়তে শুরু করল যে মাত্র ২ বছরের মধ্যে ১৯৪৫-৪৬ সালে যে পাটের দাম ছিল মণ প্রতি ১৬ টাকা, ১৯৪৭-৪৮-এ গিয়ে সেটাই দাঁড়ালো ৪২.৫ টাকায়, মানে প্রায় ৩ গুণ। একটা গোটা সমৃদ্ধ শিল্প প্রায় ধ্বংসের মুখে এসে দাঁড়ালো। এই তো গেল অর্থনীতির কথা, কিন্তু এর থেকেও বড় সংকট ছিল মানবিক সংকট। লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হলেন। কিন্তু দেশ ছাড়ার এই সিদ্ধান্তটা, এটা কিন্তু সবার জন্য একরকম ছিল না, সবার পক্ষে সম্ভবও ছিল না। কেন কেউ যেতে পারল আর কেউ পারল না,
এইটা বুঝতে গেলে আমাদের একটা ধারণা বুঝতে হবে, যাকে বলা হয় মোবিলিটি ক্যাপিটাল বা সচলতার পুঁজি। এখন এই পুঁজি মানে কিন্তু শুধু টাকা পয়সা নয়, এর মধ্যে পড়ে আপনার নেটওয়ার্ক বা যোগাযোগ, আপনার বিশেষ কোনো দক্ষতা, আপনার জানাশোনা, এমনকি আপনার শারীরিক স্বাস্থ্যও। মানে ব্যাপারটা খুব সহজ। যাদের এই সচলতার পুঁজি বেশি ছিল, ধরুন অন্য পারে যাদের চেনা জানা লোক ছিল, বা যাদের এমন কোনো কাজ জানা ছিল, যেমন ধরুন রেলের কাজ, যা সব জায়গাতেই কাজে লাগবে, তারা হয়তো দেশ ছাড়ার সাহসটা করতে পেরেছিল। কিন্তু অন্যদিকে এমন বহু মানুষ ছিলেন যারা আটকে পড়েছিলেন। কেউ হয়তো অসুস্থ বাবা মায়ের জন্য, কেউ পৈতৃক ভিটেমাটি আর পূর্বপুরুষের কবরের টানে, আবার কেউ নিছক কোনো তথ্য বা যোগাযোগের অভাবে। ফলে এটা মোটেই কোনো সহজ সিদ্ধান্ত ছিল না। আর এর মধ্যে লুকিয়ে আছে আরও একটা অবাক করা, প্রায় অবিশ্বাস্য একটা গল্প। সেটা হলো সরকারি দৃষ্টিভঙ্গির তফাৎ। ভাবা যায়, পাঞ্জাব থেকে যে শরণার্থীরা এসেছিলেন, সরকারি ভাষ্যে তাদেরকে বীর বলা হতো তারা নিজেদের চেষ্টায় আবার উঠে দাঁড়িয়েছে। আর অন্যদিকে বাংলা থেকে যাওয়া শরণার্থীদের, তাদেরকে দেখা হতো দুর্বল, পরনির্ভরশীল হিসাবে। একই ঘটনা, অথচ দুই অঞ্চলের মানুষের জন্য দুটো সম্পূর্ণ ভিন্ন ন্যারেটিভ। আসলে যারা যেতে পারেনি বা থেকে গিয়েছিলেন, তাদের গল্পগুলো তো প্রায়ই ইতিহাসের পাতায় হারিয়ে যায়। বিশেষ করে নারীদের কথা ভাবুন। অনেকেই কিন্তু নিজের ইচ্ছায় থেকে যাননি। কেউ হয়তো অসুস্থ আত্মীয়ের সেবা করছিলেন, কেউ অনাথ বাচ্চার দায়িত্ব নিয়েছিলেন, কেউ বা পৈতৃক ভিটে আর পূর্বপুরুষের স্মৃতি আগলে পড়েছিলেন। এই অলিখিত দায়িত্বগুলোর জন্য তারা নিজেদের জীবন বাজি রেখেছিলেন। তো এই যে এত ঘটনা, এত ভাঙন, এটা তো 7 দশকেরও বেশি সময় আগের কথা। কিন্তু এর রেশ কি আজও রয়ে গেছে? চলুন সেটাই এবার দেখা যাক। ১৯৪৭-এর বিভাজনটাই কিন্তু গল্পের শেষ ছিল না, বরং এটা ছিল আরেকটা বড় ঘটনার শুরু। যে পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হল, সেই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে ছিল 1000 মাইলেরও বেশি দূরে। শুধু ভৌগোলিকভাবে নয়, সাংস্কৃতিকভাবেও ছিল সম্পূর্ণ আলাদা। এর অনিবার্য পরিণতি ছিল ১৯৭১-এর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। আর সেই যুদ্ধের মধ্যে দিয়ে জন্ম হল স্বাধীন বাংলাদেশের, অর্থাৎ ৪৭-এর দেশভাগের ক্ষত থেকেই জন্ম নিল আরও একটা নতুন দেশ। আর এই সবকিছুর প্রভাব কিন্তু শুধু মানচিত্রের দাগে আটকে থাকেনি। দেশভাগ একেবারে ভেতর থেকে বদলে দিয়েছে মানুষের পরিচয়, তাদের নাগরিকত্ব আর রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কটাকেই। কে আপন, কে পর, এই প্রশ্নগুলো ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের রাজনীতিতে আজও বারবার ফিরে আসে। সেই ১৯৪৭ সালের সিদ্ধান্তের রেশ আমরা আজও বয়ে বেড়াচ্ছি। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, যদি সীমান্ত একই সাথে একটা দেশ আর লক্ষ লক্ষ শরণার্থী তৈরি করতে পারে, তাহলে অতীতের সেই অদৃশ্য রেখাগুলো কি আজও আমাদের মধ্যে রয়ে যায়নি? এমন কোনো অদৃশ্য বিভাজন যা আজও ঠিক করে দেয় কে এগিয়ে যেতে পারবে আর কে বা পেছনে পড়ে থাকবে। ভাবার বিষয়, তাই না?